ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাঞ্জনের মতো সুন্দর, চারিদিকে তাকালে কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দু হাতে মুষ্টিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকে সবুজ ঘেরা অরণ্যে। কোনো দিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগে ছোট মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক। তখন কি আরও জানতো যে 3 বছরের মাথায় এসে ওর সেই অষ্টাদশী পিচ্ছি এলুকেসি এই বাড়িতেই প্রথমে পা রাখবে, দিনরাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারত। অরু তো আবার হ্যালো কিটি খুব পছন্দ করে, বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো, কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং বেলে টিং টিং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে, তার আগে মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার্ড পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। ওর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে সিল্কের পাজামা, রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধনহারা। ওর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। ওর আজ আবার সেটা পড়েছেও, ভালো লাগার কথাই। এই তো কালকের ঘটনা, সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই কুড়িয়ে কুড়িয়ে গাড়ি থেকে নামছিল ওরও। তবে গাড়ি থেকে নামতে খুব বড়সড় একটা ঝটকায় খেয়ে অগত্যায় বিস্ময় আপনা আপনি ঠোঁট দুটো আলগায় হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনো আসা হয়ে ওঠেনি ওর, আজকে প্রথম ছিল। তাই কৃতিকে যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটি মার্সিডিজ রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডের বাইক কালেকশন। ওর মনে মনে ভাবলো এটাকে কোনো বাইকের শোরুম বলে মন্দ হবে না বইকে। চারিদিকে চোখ বুলিয়ে অরু যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল, কৃতিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের আঙুল চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। অরু ভ্রুকুটি করে শুধ হয়। কার প্যাকেট? আমার? কৃতিক না করে জবাব দিল। তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ কি? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো ওরু। কৃতিক আবারও স্থানে দাঁড়িয়ে থেকে বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নিব, তখন আর তোকে জ্বালাতে আসবো না। নিজের হাত দিয়েই ঢাকবো সবটা, আর দরকার পড়লে। বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত, খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢুকিনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে, একটা দুটো নয়, পুরো 10 কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখে বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি, গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওইদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়াল ছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়েই গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরু থেকে বেশি অনুর পরিচিত। অরু এক পলকেই ওপর থেকে নিচ পরখ করেই নিল তার একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে
ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে প্রত্যয়, চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবা স্বপ্নকে বাস্তবে ফিরে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর, সচকিত হয়ে পড়ল। হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো। ও ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রং বেঞ্চটাতে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়, তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেই দিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরু টানটানিতে অনেকটা হন্ততন্ত হয়েই বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওইদিকে কাজের ফাঁকে প্রত্যয়েরও চোখ সরেনি ঘুমু ঘুমু অনুর মায়াবী মুখশ্রী থেকে। অরু টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল, উফ, ছাড় না অরু, কৃতিক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামি করিস কি বলবে বলতো? আরে কিছু বলবে না, আয় তো তুই। ওর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। অনু সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাত তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়কে দেখে অবাকে চরম সীমানায় গিয়ে অনু তখন শুধল। আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনে মুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামযোগ্য পর্যন্ত জানত না, তবু মন গহিনে কোথাও ঘন্টি বেজেছিল দুজনারে। অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে, তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আট ঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ারটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্য কিরণ, আর সেই আলো ছায়ার মাঝে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় অনুর পেছনে অরু আর জোড়া। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আইপারে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ। আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। অরু হকচকিয়ে গিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিয়ে বলল, আপা, উনিই প্রত্যয় এহসান। উনিই মনে হয় আমাদের জন্য ভিসা টিকেটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছো তুমি। অনু কথা ঘুরে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়। কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ। ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনু নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওইদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে একই ঘোর, একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশি হবে। কৃতিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তে কেঁপে উঠল অরু। হুচ করে কেন জানো শরীর প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়। তাহলে এইটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে। চোখের চাউনি দিয়ে তো পুরো ঝড় বইয়ে তুল কালামি বাঁধিয়ে দিল শরীরে রন্ধ্রে রন্ধ্রে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে চোখ কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঠুকিয়েই দিয়ে অরিপ বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে। আমাকে আবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে, তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। ওর কথা সম্বিত ফিরে পেল অনু। সেই সাথে অজানা একটা লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরেই তোল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর
অস্বাভাবিক। প্রত্যয় নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমুতে থাকা ডোরাকে দেখিয়ে বলল। ব- বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় আজুড়ে হাত বুলিয়ে বলে। কাল রাতে ব্যাকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি, আর তারপর কিছু। প্রত্যয় জিজ্ঞাসু হয়ে শুধল। তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমুটিয়ে তাকিয়েই বলল। শোনা, বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। অরু প্রত্যয়ের কথায় বাদ সেধে বলল। ও ক্যাট না, ও আমার বাচ্চার ডোরা। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্য অরু প্রত্যয় দুজনই বোকা বনে গেল। অরু মুখে ফেংচি কেটে মিনমিনিয়ে বলল। আপনার বাচ্চা কেউ বলবেও না। ভালোবাসা দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না? ওর ভাবনার মাঝে কৃতিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল। অরু, এটা নিয়ে ভেতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। অরু ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো, আর প্রথমেই যেটা সামনে আসলো সেটা অডিও বুক। হান্টিং অ্যাডলিন বইয়ের নামটা দেখেই চোখ মুখ কুচকেই গেল অরুর। মিনমিনিয়ে বলল। উনি হান্টিং অ্যাডলিনের মতো ডার্ক রোম্যান্টিক বই পড়েন? ইউ, তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোম্যান্টিক? হায় হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বউয়ের 12টা-13টা বেঁচে যাবে। পরক্ষণে নিজের মাথায় নিজের চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে অরু বলল। ছি, কি সব ভাবছি আমি? তওবা তওবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরেমনি মানে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সব কিছুই জানাই ছিল অরুর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের কে একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বলে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। ওর অসহায়ের মতো মনমরা হয়ে পড়ল। নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, ওর চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে, চারিদিক ঝাপসা লাগছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে মাথা ঘুরে। অরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে 2 কদম এগুতেই পথে আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে। এই অরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও অরু এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবুও অজ্ঞতায় যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতেই সায়নী জানালো। সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নীর উচ্ছ্বাসের জোয়ার দিতে অরু নরম সুরে বলল। ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নী সিটে বসতে বসতেই বলল। তার চেয়েও বড় কথা কি জানো? যে কে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচে খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিকে থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু। দেখতে পেল শুধু কৃতিক একা নয়, সায়র আর অর্ণব আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতে বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে এলিসা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে অরু মনে মনে বলল। তার মানে ওনারা সবাই এই ভার্সিটিরই প্রাক্তন শিক্ষার্থী। অরু, কি ভাবছো? খেলা শুরু হয়ে গিয়েছে তো। শানি কথা এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল অরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখে বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময় এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ।
এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতেই চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগম পূর্ণ গ্যালারিতে। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে ওঠে। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করে ও সোজা গিয়ে বসে পড়লো অরুর পাশে। অতঃপর এক টান দিয়েই অরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময় বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ নয়, বরং রোমান্টিক সিনের শুটিং হচ্ছে। অর্ণব, সায়র ওরাও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের 2 চোখের বিষ, তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে ওরও পারছে না লজ্জায় মাটির সাথে মিশিয়ে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলে ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করলো, বিশ্বাস করো আমি কিছু জানি না। এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরে কান্নাকাটিকে 2 পয়সা পাতা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে, পানিটা দে। অরু এদিক ওইদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওইদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয়। কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেল। অরু নিজের ওনাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওনার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে। সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওনাটা নাকে ছোয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। স্যান্ডালউড পারফিউমের একটা মাতাল করা সুবাস গন্ধটা নাকে লাগাতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নের, তুমি জেকে স্যারকে চিনো? না না, মানে মানে হ্যাঁ মানে। অরু চোরের মতো মুখ কাঁচামাচু করছে দেখে সায়নী বলল, কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। অরু হাস্যজক মাথা নাড়িয়ে বলে, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধহয় অরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে অরু, আগে বলবেন এই কথা। আমি আরো ভাবলাম কি নাকি। খাওয়া দাওয়া হই হলার সারাদিনটা ভালোই চলে গিয়েছে সবার সাথে। অরু আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকে প্রথম অরু মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু সেসব একদম অভ্যস্ত না। তাই ও সানিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, তাই ও ঠিক করলো বাইরের দিকে থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র অরু আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারা দিনে ভার্সিটি এলেন না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন। আর সাথে এটা কে? অরু দূর থেকে আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এইদিকে এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং কাছে, অনেকটা কাছে। হুট করে তখন অরুর কি হলো কে জানে। চক্রাকার গোড়াতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ হাসাহাসি কথার বহর সব কিছু ছাপে কর্ণকুড়ি বেজে উঠল ছিনছিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর ফুচ করে মাথা ঘুরে ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দ্বিগল কালো নজর করা ফ্রেঞ্চ বিনুনিটা তখন মাটি ছুঁই প্রায়, তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগেই ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল। জনসমুখে হুচ করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায়
এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দ উপচে পড়ছে আঘাত কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছো মেরে অরুকে নিয়ে গেল কৃতিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করলো কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিঙ্গের মতোই জল জলে, যেন চোখ দুটো দিয়ে ভস্ম করে দেবে নিখিলকে। কৃতিকের মুখের উপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তে শুষ্ক চোখ গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক আছে, তারই একটা কেবিনে ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃতিক। পরনে কোনোই অবধি হাতা গোছানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, কপালের ফসা মুখটা জিদের তোপে চকচকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেয়ালে হেলান দিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে নিষ্পাপ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্নের ছুড়ে বলে, কি হয়েছে অরুর? ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে। স্যার ওর দিকে তিরস্কার করে হাসলো, তারপর তার ছেলের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে, মাত্র এই কয়দিনে মেয়েটাকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি? তোর অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে মেয়েটার ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গেছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্ছি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন, ও তোর বোন নাকি? স্যার কথাটা বলতে বাকি শক্ত থাবায় স্যারের গলাটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিট হিট করে ছড়িয়ে পড়লো কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীতে দেওয়ালে স্যারকে চেপে ধরে দাঁতে দাঁত দিয়ে দাঁত পিষে পড়লাম। খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। দাঁত দিয়ে দাঁত পিষে পড়ল। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের বিভৎস মুখের পানে। ঠিক তখনই অন্যদিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকে সায়রকে বলা, ওটাকে এক্ষুনি বিদায় কর। সায়র সামনের দিকে যাচ্ছে, ঠিক তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ সার উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উম্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রণয় আসক্তি? মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরনে। উদয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটেই রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তা থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারে সাদা রঙের ব্রোকেন লাইট রোড মার্কিং টানা। ঠিক তার দুপাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলেই মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এক লাল কমলা ম্যাপল লিফগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে। ইভেন উইদাউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরে পায়ে পায়ে এগুচ্ছে সায়নী আর উরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী বরাবরের মতো এক মনে কথা দোকানই খুলে বসেছে। ওদিকে ওর একটা কথাও ওরু ভালো মতো মন দিয়ে শুনেছে কিনা সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণও আছে বইকে। ধপধপে শুভ্র রঙা
চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরো দমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে শানি পর্নে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার মানে উইকেন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কম্পিউটারে মুড়িয়ে কেবল এপাশ ওপাশ ঘুরেই শুয়েছিল অরু। তখনই শুরু হয় শানির একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারে আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকালই ক্যাম্পাসে চলে এসেছে অরু। সায়নীর আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে। আর সায়নী অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণই ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশি হয়েছে সায়নীর প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটে দর্শন মিলেছে পছন্দের শ্যাম পুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখলো তৎক্ষণাৎ হাঁক পেরে নাম ধরে ডেকে উঠল সে। এই যে অরোরা। অরুকে আর পায়কে দ্রুত পেছনে ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতে নিখিল শুধল। অরোরা, তুমি ঠিক আছো? না মানে কালকে ওইভাবে। কালকের কথা মনে পড়তে ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনাটা। কেন এত হাসছিল ওরা দুজনে? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপ্রার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় কড়া নাড়ছে বারংবার, যার দরুন ওর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে একটুখানি হয়ে গেল মুহূর্তে। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাব চাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখনই একটু প্রস্তুত ছিল না অরু। ও ভাবিনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষের দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথা আছে না, বাস্তবের চেয়ে ভাবনার এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। অরু কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইক এন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই, একদিনের ট্যুর। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটাকেও মিস করতে চায় না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমি চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দিব। লাজুক অরু ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট্ট করে শব্দটা উচ্চারণ করে শুধু এক পাশে মাথা কাত করে সম্মতি জানালো ও। অরু সম্মতি জানাতে যতক্ষণ, তারপর আর একদণ্ড দাঁড়ালো না নিখিল। প্রচন্ড বেগে এক প্রকার তারা দেখে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সায়ানী, মাঝে মধ্যে নিজের কথা সামিল করতে দু একবার অরুকেও বলছে। তাই না বলো? অরু সায়ানীর কথা মতো হ্যাঁ করছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটা অন্য কাউকে নয়, স্বয়ং কৃতিককেই নিয়ে। ও ভাবছে ট্যুরের কথাটা। আপা জানলে যেমন তেমন বকাচোকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে, কিন্তু কৃতিক এই ঘাট তারা লোক তো জীবনেও রাজি হবে না। উল্টো এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে অরুর ছোট্ট হৃৎপিণ্ডটা ওখানে কাজ করে বন্ধ করে দিবে। তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নের কোনের গুতোয় সম্বিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায় ওপর নিচে হাস্যচক মাথা নাড়িয়ে বল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো তারপর। সায়নী ফ্রিকোচকে বিরক্তি ভাব প্রকাশ করে বলল, কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুই ধারে থ্রিলিং প্রিয় মানুষদের শয় শয় ভিড়। সেই কাদাকাদি আর ভিড়ের ফাঁক গলি ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে অরু শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সানি শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃতিকের জন্য? এরা কি আদৌ জানে কৃতিক কতটা নির্দয়? কৃতিক মোটেও এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকে জয় জয়কার শুনে এসব উল্টো পাল্টা কথাই ভাবছিল অরু।
তখনই শাহানি আবার অরুকে ডেকে বলে, ও মাই গড, দেখো দেখো, অ্যাগেন চ্যাম্পিয়ন। অরু এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁচা তুলোর মতোই শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রাইডিং এ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিং এর মেন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতেই হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদারের জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক সেটা বুঝতে বাকি নেই ওর। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকেই আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্রই বলা চলে। এক ঝলকে দেখলেই মনে হবে উপরওয়ালার শখের কারুকাজ এই জায়ান্ট কৃতিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হকিস্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃতিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষল বাড়ির ধারায় রূপ নিয়েছে। আশেপাশের জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটেও। তবু অরুকে উদ্দেশ্য করে শানি চেঁচিয়ে বলল, অরু দ্রুত চলো, ভিজে যাচ্ছি, কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। ওর কান অব্দি সে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝে দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে যেতে শুনতে পেল অনেকেই বলা বলি করছে জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে, আর তাই লোকটা সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে। গত আধ ঘন্টা যাবৎ এক নাগারে হকস্টিকের মার খেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়া মায়াহীন নির্দয় আমেরিকান। নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল উড়ো। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরের একের পর এক হকস্টিক ভাঙছে কৃতিক। মারতে মারতে ওর নিজ হাতের অবস্থা বেগতি, কিন্তু সেই সবে বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মাঠটা জ্যাকসনের বহু দিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিককে চেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থাকে সেটা হলো জ্যাকসন। রাইডিং, স্ট্যান্ডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচেই জেকে হারাতে না পারার জিতটা ভেতরে ভেতরে ওর রয়ে গিয়েছে বারবার। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিং ক্লাব ফরেনিয়ার একটা ছেলের এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেও সহ্য করতে পারত না। সেই জের ধরেই পেছনে পেছনে নানান কৌশল বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফন্দি এটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধুমহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কৃতিক ভালোভাবে জানত কাজগুলো কে করছে বা কার দ্বারা ঘটছে, তবে এসব খুব একটা গায়ে লাগাতো না ও, বরং পিঠ পিছনে দিয়ে যেত একের পর এক কৌশল দেওয়ার চাল। কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকতো বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিং ও মনে হতো। কারণ কৃতিক, অর্ণব, এলিসা আর সায়রের থেকেও সবচেয়ে বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত কৃতিক। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যেই শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃতিক ওকে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের। ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায়
200 কিলোমিটার আঁকাবাঁকা অমসৃণ রাস্তা এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়ে লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কৃতিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হাঁটাতে জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ। মা, ফকিং বাস্টেড। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে, তবে ওর ব্যাড লাগ। কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস, তৎক্ষণ ক্লাবের মধ্যে থেকে হকস্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ করেছে, আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একে একে ওর পিছে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মজবুত কাঠের হকস্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেও। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরেই চলমান উত্তপ্ত রাগের বই প্রকাশে খুব বড়সড় একটা বাধা প্রাপ্ত হলো কৃতিক। খুব পরিচিত আর আপন একটা রিনডিনে মায়াভরা কণ্ঠস্বর বেশে এলো কৃতিকের দুই কর্ণকুহরে। ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুতে 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে অরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃতিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষ পিঞ্জরের গহীনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতির ছড়াছড়ি আর অজানা বেসামাল উন্মাদনা। যে মেয়েটাকে নিয়ে বয়স সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনসান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ ইচ্ছেরা মাথা চারা দিয়ে উঠে বারংবার। এখন এই মুহূর্তে সে পিচ্ছি অষ্টাদশীকে দেখে মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরি লাভাটা মুহূর্তে দপ করে নিভে গেল জায়ান্ট কৃতিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সব কিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টির কণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার তোপে তিত্তির করে কাঁপছে সরু চিবুকার গোলাপি রঙা উষ্ঠধর। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক। সব ছেড়ে ছুড়ে হুচ করে রাগ হতে লাগলো বহমান বৃষ্টি কণাদের উপর, যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না। সেগুলো বৃষ্টি কণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বইকি, কারণ তার আগে অরু আবারও কথা ছিল ওর পানে। কেন এইভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথা কৃতিক পেছন ঘুরলো, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণে ভ্রম ছুটে গেল কৃতিকে। ও তৎক্ষণাৎ ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ হলো অরুর দিকে, যেন চোখ দিয়ে ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরু আরে শুষ্ক ঠকিলে থেমে গেল। কৃতিক শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। অরু এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে নিজেই যেন ফেসে গিয়েছে। এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো। তারপর ওটা অরুকে পরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিতে দিতেই বলল, দ্রুত বাইকে ওঠ। অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে না, মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা প্রত্যয় করবে, আমি বলে দেব, তুই ওঠ। বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশে যত মানুষ যে যেখান থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর উপর বেঁচে চটি গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিচ্ছুই নেই। এখন কথা না শুনলে নিঘাত এখানেই দাঁড়িয়ে কৃতিকের হাতে মার খেতেই হবে। তাই অপারগ অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে। মেয়েদের মতন করে কাঁচুমাচু হয়ে বসেছে ও। তখনই নিজেই হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। অরু খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইক তার জায়গায় পরিবর্তন করতে ও এক প্রকারই হুমড়ি খেয়ে পড়ল কৃতিকের পিঠের উপর। ধরে বসতে বলেছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো অরু। অরুর হাতের আর কানের ছোট্ট অলঙ্কারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতে সে আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয় লাগছে। সেই সাথে অরুর বৃষ্টিতে ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেলি সুখ জানে। কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে
খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটারের দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূরে করার উদ্দেশ্যে রাইড করতে করতে এই নীরবতা ভেঙে কৃতিক একটু আগের সেই গমগমে রাগী আওয়াজের পরিবর্তে নরম আওয়াজে অরুকে শুধোয়। আচ্ছা অরু, আমি যে এতগুলো বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিছে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরু নিতান্তে বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11। অরুকে নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধোয়। বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরু সময় নষ্ট করে না, উত্তর দিল। কি করে দেখবো? আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি। ঠিক আজকের মতো একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশে দাঁড়িয়েছিলি। কৃতিকের কথায় অরু চমকালো, কারণ ওর দেয়া একটা বর্ণনা ভুল নয়। অরু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে না। আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝে ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওইদিকে অন্তহীন কৌতূহলের গুলো মাথার মধ্যে কিলবিল করতেই সে অযথাই। তবুও জিজ্ঞেস করার সাহস নেই। কি বলবে? আবার রেগে মেগে আগুন হয়ে যাবে। তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝে মাঝ রাস্তায় বাইকে ব্রেক কষলো কৃতিকের এহেন কাণ্ডে ওর আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিল। কোথায় যাব আমি? কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে অরু মুখ চোখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে। অরুর কথা শেষ করার আগেই কৃতিক বলে, হ্যাঁ, বৃষ্টির জন্যই তো। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। আর না না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। অরু পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক? অরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাঁচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে অরুর চোখ পড়লো কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে চুপচুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্তে ভেজা পানি। অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতে নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাত বেঁধে দিল অরু। ব্যথা জায়গাতে একটু আরাম অনুভব হতে নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখলো সুতোয় কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষত স্থানে খুব সুন্দর করে বেঁধে দিচ্ছে অরু। কৃতিক বাধা দিল না, এমনকি টু শব্দ উচ্চারণ করলো না, বরং অরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখলো অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কি না সেটা আপাতত ভাবছেও। কৃতিক ধীর গতিতে নিজের মাথাটা অরুর মুখের কাছে সামনে নিয়ে এলো, অনেকটা কাছে। যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুখসানটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল তাই ভাবলাম আপনার আনিজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে অরুর দু চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের খুব কাছে নেয় কৃতিক হাসকি স্বরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না। বিশ্বাস কর, আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে ওর। কনকনে ঠান্ডার মাঝে হুচ করে কেমন গরম হয়ে উঠলো শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এত কাছাকাছি এসেছে ওর, যার দরুন ভেতরে
তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল। এক কথা দুর্বিষহ একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনো হৃদয় অনুভব করেনি ওরও। হুট করে কৃতিকের কাছ থেকে কেন, কই নিখিল ভাই সামনে আসলে তো এমনটা হয় না। তলপেটে হুচার প্রজাপতি উড়াউড়ি করে না, তাহলে জায়ান্ট কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যেই কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেও ঠিক নয়। ও এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাপা কাপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল এক চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করে অরুকে হাঁচকা টানে পেছনে ঘুরিয়েই দিল। তারপর এক টানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দ্বিগল কালো এক ঝাঁক ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরু সাবধানে পেছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃতিকের কথার মানে বুঝতে পেরে প্রচন্ড লজ্জায় নিজের দু হাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসায় যাব। কৃতিক আর কি বা করবে? মনে মনে ভাবলো অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক অরু ওর থেকে বয়সে অনেকটা ছোট। যা বলেছে বলেছে, এখন আর কিছুই করার নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকেই বসে পড়লো। বাড়িতে আসতেই অরু সোজা চলে গেল নিজের রুমে ঢুকতেই দেখতে পেল অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠো ফোনে কারোর সাথে কথা বলছে। অরু সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অরু জানে ফোনের ওপাশের লোকটা কে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষে চুলগুলো মুছতে মুছতে বের হয়ে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তার উপর আবহাওয়ার জন্য হসপিটালও যেতে পারেনি সকালে, তাই তো আজ অসময় বাসায় আছে অনু। অরু বেরোতেই অনু শুধু হয়, এভাবে ভিজেছিস কি করে? অরু খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা পরে বলবো, তার আগে তুই বলতো আপা, কৃত্তিক ভাই আর মা কোথায়? অরু অযাচিত প্রশ্নের অনু চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে অরুকে বলল, অরু তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি? তার উপর কৃতিক ভাই এখন বাড়িতেই আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতেও পারেন না। অরু মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলায় আজ লোকটাকে এভাবে ওভাবে মারলো কেন? কি রে, কি ভাবছিস? আপা বলো না, ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রে অরু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে কৃতিক ভাইয়ার বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। অরু কৌতূহল নিয়ে শুধল। তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে। তাই খুব ছোটবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। অরু জ্ঞানীদের মতো মাথা তুলিয়ে বলল, ওই জন্যই কৃত্তিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানার ডোরা এসে অরুর পায়ের কাছে লেজ নাড়াচ্ছে। অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আয় মুছিয়ে দেই, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাঁক পেরে যাচ্ছে অনু, তবে অরু আর তাতে কান দিল না। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। জোড়াকে কোলে নিয়েই হল রুমে এলো অরু, কিন্তু যখন দেখলো হল রুমের কাউচের উপর কৃতিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ও। ডোরাকে বিদায় করতে করতে অরু খেয়াল করলো
ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে, পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনের টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বজ্র মায়া হলো অরুর। কেন যেন হুচ করে মনে হলো কৃতিকের এমন বেপরোয়া রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারল কৃতিক। সুকুঞ্চিত করে প্রশ্ন করল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? অরুর মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে অরু। আজকাল আমাকে ভয় পাস না দেখছি। তা বলতে পারেন। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল উরু। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগর কোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যে সেই পানি পার ছাপিয়ে এসে আশ্রে পড়ছে মোমের মতো ফর্সা দু পায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপুলি নুপুর জোড়া। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে আকারে বসে খুঁচিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নুপুরটা নাড়াচাড়া করছে। সে কখন থেকে এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগে ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টি জার, একটা বাবল টিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবল টি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলে মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায়? ভাবছে অনু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো স্রেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয়, অতটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো, কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্রাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের ঢেউয়ের দিকে দৃষ্টিপাত করেই বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর উপর। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকের মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথা বেশ কৌতূহল বোধ করলো অনু, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না। ব্যাস এটুকুই। প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখ পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তির্যক হয়ে আশ্রে পড়েছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আখি দুটো টলটল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আশ্রে পড়ে ছলছলে চোখ দুটো ছিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি, কাচের মতো স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপচে। প্রত্যয়ও নিজেকে হারিয়ে ফেললো অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল,
ব্যাস এটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল। বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাসের ভেতর টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়তার ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে মেয়েটা ক্লান্ত, অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষে নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা নেই ওর। মা বোন থেকে পৃথিবীর বুকে বজ্র একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন, দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তেও সেটা চায়, অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছুই না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটেই তা দিতেই সায় জানালো। তৎক্ষণাৎ ওপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে পরম আবেশে। এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরো খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে তাল মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে ওরও। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশার আর হাইলাইটারে আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা। ওরু মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে না তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালে। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি ওরও। চুপচাপ ভদ্র মেয়ের মতোই গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানতো যে এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে? কৃতিক আদৌ জানে তো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে? এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছিল ওরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলেও ওরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই, সে তো কখন ফিরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিসই জানে না ওরু। কেউ নেই দেখে ওরু একাই কিছু একটা সহজেই বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়াচ্ছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। এলিসা বলে ও অরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করেই বসে অরু। অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? অরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতেই এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখেই পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম নও ওরও, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, নীলি আফসোস কেউ পড়লো না। পড়বে পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন কীর্তিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। তিক্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, যে কি সবসময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দেই। অরু বুঝল কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফুস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে
নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও এই একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল। অরু চকিতেও পেছনে ঘুরে শুধল। মানে তুমি পকার প্লেয়ার মানে বোঝো? অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়াল। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঝোঁক গিলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পড়ল। হ্যাঁ, টিভিতে দেখেছি। আমি ওটাই খেলতাম ওরও। ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত চাতকের মতোই অপেক্ষা করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়।